গুরু গুরু ধ্বনিতে আকাশে মেঘ গর্জন হইল, অন্ধকার বাড়িয়া উঠিল। বনের মধ্যে দুই একটা ঝিঁঝি পোকাও রাগিনী ভাজিতে শুরু করিয়াছে। যুবকের এই দাম্পত্য লীলার কথা চিন্তা করিতে করিতে দেওয়ানজির নিজের যৌবনের স্মৃতিও জাগিয়া উঠিল। বাবুর কথা ছাড়িয়া তখন তিনি নিজের জীবনের মিষ্ট মিষ্ট পুরাতন টুকরাগুলি মনের মধ্যে উলট পালট করিতে লাগিলেন। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। বন্ধুরা, আমরা শুরু করেছিলাম শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত রত্নদ্বীপ উপন্যাসটি। ইতিমধ্যে আপনারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পর্ব নিশ্চয়ই শুনে নিয়েছেন। আজ পড়ব রত্নদ্বীপ উপন্যাসের অষ্টম পর্ব। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত রত্নদ্বীপ উপন্যাসের অষ্টম পর্ব। শ্রাবণের অপরাহ্ন। আজ এক সপ্তাহ ধরিয়া বৃষ্টির বিরাম নাই। দেওয়ানজি একটি ফ্ল্যানেলের কামিজ গায়ে দিয়া বসিয়া কাছারির কার্য করিতেছেন এবং খুক খুক করিয়া কাশিতেছেন। মাঝে মাঝে বাহিরের পানে চাহিয়া দেখিতেছেন। এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়িতেছে। বড় জরুরি একটা সংবাদ আসিয়াছে, সেই জন্য দর্শন প্রার্থী হইয়া অন্তঃপুরে বাবুর কাছে এত্তেলা পাঠাইয়াছিলেন। বাবু বলিয়াছেন, শীঘ্র কাছারিতে আসিতেছি। 1 ঘণ্টা হইয়া গেল, কই এখনও তো বাবুর দেখা নাই। একজন ঝি কাছারি বাড়ির প্রাঙ্গণ দিয়া যাইতেছিল। দেওয়ানজি তাহাকে ডাকিয়া পাঠাইলেন। সে আসিলে জিজ্ঞাসা করিলেন, বাবু কোথায় ঝি? ঝি উত্তর দিল, অন্দরে। দেওয়ানজি জিজ্ঞাসা করিলেন, কি করছেন? ঝি উত্তর দিল, বৌরানীর কাছে বসে আছেন। দেওয়ানজি বলিলেন, কেমন আছেন বৌরানী এবেলা? ঝি উত্তর দিল, ভালো আছেন। আচ্ছা যা। ঝি চলিয়া গেল। একটু অন্ধকার হইয়া আসিয়াছিল। চশমার সাহায্যেও দেওয়ানজি কাগজে কালির রেখা আর স্পষ্ট দেখিতে পাইতেছেন না। কলমটা তুলিয়া মনে মনে বাবুর বিষয় চিন্তা করিতে লাগিলেন। অস্ফুট স্বরে বলিলেন, ক্রমে যেরকম স্ট্রৈণ হয়ে উঠছে, বিষয় সম্পত্তি রাখবে কি করে? তদারক অভাবেই যে সব নষ্ট হবে দেখছি। যেরকম শুনছি, দুটিতে জোটের পায়রার মতো অষ্টপ্রহর একসঙ্গে বসে আছে। ব্রত করছেন না, আমার মুন্ডু করছেন। স্ত্রীকে ছুঁতে বারণ, কিন্তু এ যে ছোঁয়ার বাবা, এর চেয়ে যে ছোঁয়া ভালোই ছিল। স্ত্রী এখন জপ তপ, স্ত্রী এখন ছোকরার ব্রত হয়ে দাঁড়িয়েছে। গুরু গুরু ধ্বনিতে আকাশে মেঘ গর্জন হইল, অন্ধকার বাড়িয়া উঠিল। বনের মধ্যে দুই একটা ঝিঁঝি পোকাও রাগিনী ভাজিতে শুরু করিয়াছে। যুবকের এই দাম্পত্য লীলার কথা চিন্তা করিতে করিতে দেওয়ানজির নিজের যৌবনের স্মৃতিও জাগিয়া উঠিল। বাবুর কথা ছাড়িয়া তখন তিনি নিজের জীবনের মিষ্ট মিষ্ট পুরাতন টুকরাগুলি মনের মধ্যে উলট পালট করিতে লাগিলেন। কিয়ৎক্ষণ এই রূপে কাটিলে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ভৃত্যকে ডাকিলেন। বলিলেন, অন্দরমহলে বাবু মশায়ের কাছে খবর দে,
যে দেওয়ানজি আপনার অপেক্ষায় বসে আছেন। যে আজ্ঞে বলিয়া ভৃত্য প্রস্থান করিল। ফিরিয়া আসিয়া সংবাদ দিল, বাবু শীঘ্র আসিবেন। ক্রমে সন্ধ্যা উপস্থিত হইল, তথাপি বাবুর দেখা নাই। দেওয়ানজির সম্মুখে এখন আলো জ্বলিতেছে। ঘড়ির পানে চাহিয়া দেখিলেন প্রায় 6:30। সায়ং সন্ধ্যা করিবার সময় বহিয়া যায়, সুতরাং দেওয়ানজি উঠিলেন। একজন কর্মচারীকে বলিলেন, তুমি এইখানে বসে থাকো, বাবু যদি আসেন তো বলো, আমি সন্ধে আহ্নিক সেরে রাত্রি 8টার মধ্যে ফিরে আসব। যথাসময়ে ফিরিয়া দেওয়ানজি শুনিলেন বাবু এখনও বাহির হন নাই। একবার ভাবিলেন তাহাকে কথাটা স্মরণ করাইবার জন্য পুনরায় লোক পাঠাইবেন। আবার ভাবিলেন 8টা তো বাজিয়াছে, 9টার সময় বাবু বৈঠকখানা বাড়িতে শয়ন করিতে আসিবেন, সেই সময়ই সাক্ষাৎ হইবে। সুতরাং দেওয়ানজি সবুর করিলেন। বাবুর আচরণে দেওয়ানজি আজ মনে মনে বিলক্ষণ বিরক্ত হইয়াছেন। ভাবিতেছেন, আমার 60 বছর বয়স হইয়াছে, আমি আর কয়দিন? এখন হইতে সব দেখিয়া শুনিয়া না লইলে বিষয় কেমন করিয়া রক্ষা হইবে? আমার অবর্তমানে অন্য দেওয়ান নিযুক্ত হইবে, কিন্তু সে কি আমার মতো প্রাণ দিয়া মনিবের স্বার্থ রক্ষা করিবে? কর্তার এরূপ অমনোযোগ পাইলে সে তো 2 হাতে লুটিবে। বাবুর মন বিষয় কার্যের দিকে আকৃষ্ট করিবার জন্য কি উপায় অবলম্বন করা যাইতে পারে, তাহাই দেওয়ানজি এখন মনে মনে আলোচনা করিতে লাগিলেন। জলে না পড়িলে লোকে সাঁতার শেখে না, অতএব তিনি স্থির করিলেন নিজে দিনকতকের জন্য কোনো অছিলায় সরিয়া যাইবেন। বিষয়ের সমস্ত বোঝাটি নিজের মাথায় পড়িলে তখন নিশ্চয়ই বাবুর চেতনা হইবে। রাত্রি 9টার পর লণ্ঠনবাহী ভৃত্যের পশ্চাতে অন্তঃপুর হইতে রাখাল ছাতা মাথায় দিয়া বাহির হইল। তখন আবার বৃষ্টি পড়িতেছিল। বৈঠকখানার বারান্দায় বেঞ্চির উপর দেওয়ানজি বসিয়াছিলেন। বাবুর আগমনে তিনি দাঁড়াইয়া উঠিলেন। রাখাল বলিল, কাকা এখনো বাড়ি যাননি? ক্রোধ ও বিরক্তির ভাব যথাসাধ্য দমন করিয়া নরম সুরে দেওয়ানজি বলিলেন, না বাবা, একটু জরুরি কাজ ছিল তাই। রাখাল বলিল, ওহো, আপনি আমায় বিকেলে একবার ডেকে পাঠিয়েছিলেন নয় কাকা? দেওয়ানজি বলিলেন, হ্যাঁ বাবা, প্রথম একবার 4টের সময় বলে পাঠিয়েছিলাম। তুমি বলেছিলে শিগগির আসছি। 5:30 পর্যন্ত অপেক্ষা করে তোমায় মনে করিয়ে দেবার জন্য আবার একবার লোক পাঠিয়েছিলাম। রাখাল বলিল, ঠিক ঠিক, ভারী অন্যায় হয়ে গেছে, ও কথাটা একেবারেই ভুলে গিয়েছিলাম। আমায় মাফ করুন কাকা, আপনার ভারী কষ্ট হয়েছে। দেওয়ানজির মন এবার যথার্থই নরম হইল। বলিলেন, না বাবা, কষ্ট আর কি। রাখাল বলিল, এই শ্রাবণ মাসের রাত্রি, অন্ধকার ঘুটঘুট করছে, বৃষ্টি পড়ছে, এত রাত্রে জলকাদায় আপনাকে বাড়ি যেতে হবে। সন্ধ্যার আগেই বাড়ি গেলেন না কেন? বড় কি জরুরি কাজ ছিল? দেওয়ানজি বলিলেন, হ্যাঁ বাবা, বিশেষ জরুরি কাজ। আচ্ছা, তবে উপরে আসুন, সেখানেই শুনব। বলিয়া রাখাল সিঁড়ি দিয়া ওপরে উঠিতে আরম্ভ করিল। দেওয়ানজি পশ্চাৎ পশ্চাৎ যাইতে যাইতে জিজ্ঞাসা করিলেন, বউরানী এখন কেমন আছেন? কথাটা শুনিয়া রাখাল একটু লজ্জা অনুভব করিল। বুঝিল, আমি যে বউরানীকে লইয়া মত্ত হইয়া পড়িয়াছি, কর্তব্যের অবহেলার কারণ যে বউরানী, তাহা বুড়া ধরিয়া ফেলিয়াছে। উত্তর করিল, দিনের বেলায় তো ভালোই ছিলেন, বিকেল থেকে গাটা আবার গরম হচ্ছে, এই এখন উত্তাপ দেখে এলাম 101 উঠেছে। দেওয়ানজি বলিলেন, ও আর বেশি কি, ভারী বর্ষাটা পড়েছে, জোলো হাওয়ায় এ সময় একটু আধটু জ্বরজারি হয়েই থাকে, তার জন্যে কিছু ভাবনা নেই। রাখাল নীরবে উঠিয়া নিজের শয়নকক্ষে উপনীত হইল। একটা চেয়ারে বসিয়া ভৃত্যকে বলিল, শুকনো তোয়ালে দিয়ে আমার পা বেশ করে মুছে দে। দেওয়ানজিকে বলিল, বসুন কাকা, ব্যাপার কি বলুন।
দেওয়ানজি উপবেশন করিয়া বলিলেন, আজ সদর থেকে মতিবাবু পেশকার চিঠি লিখেছেন যে পরশু তারিখে কালেক্টর সাহেব মির্জাহাটের ডাকবাংলায় এসে পৌঁছবেন, সেখানে 3 দিন থাকবেন। রাখাল বলিল, এই ঘোর বর্ষায় সাহেব সফরে বেরিয়েছেন? দেওয়ানজি বলিলেন, মির্জাহাটের কাছেই একটা বড় জলা আছে, সেখানে সাহেব পাখি শিকার করবেন, পেশকার লিখেছেন। গত বৎসরও এসেছিলেন, আমাদের এলাকায় আসছেন, ভালো রকম অভ্যর্থনা করতে হবে তো, জেলার মালিক, যে সে হাকিম তো নয়। রাখাল জিজ্ঞাসা করিল, ডালি টালি দিতে হবে বোধহয়? দেওয়ানজি বলিলেন, ডালি তো দিতে হবেই, সে বন্দোবস্ত করেছি। তোমায় জিজ্ঞাসা না করেই হরিচরণকে বিকেলে কলকাতা রওনা করে দিয়েছি। এ সকল বিষয়ে সে ভারী হুঁশিয়ার। উইলসনের হোটেল থেকে খাবার জিনিসপত্র, 2 বোতল শ্যাম্পেন, 8 ডজন হুইস্কি, আরও সব কি আমাদের পাকা ফর্দ তৈরি করাই আছে। সেই অনুসারে সব জিনিস কিনে কাল সন্ধ্যের গাড়িতে হরিচরণ কলকাতা থেকে সোজা একেবারে মির্জাহাট রওনা হবে। রাখাল বলিল, মির্জাহাটে আমাদের কাছারি টাছারি আছে? দেওয়ানজি ভাবিলেন, প্রায় 3 মাস আসিয়াছেন, এখনো কোথায় আমাদের কোন কাছারি আছে অবগত নহেন। এমনি করিয়াই কি জমিদারি চলিবে? প্রকাশ্যে বলিলেন, না, মির্জাহাটে আমাদের কাছারি নেই, তবে সেখান থেকে 1.5 ক্রোশ অন্তরে ভদ্রকালী বলে একটা গ্রাম আছে, সেখানে আমাদের বেশ ভালো কাছারি আছে। ওই অঞ্চলে ওইটাই আমাদের প্রধান কাছারি, বেশ দোতলা বাড়ি। ছেলেবেলায় তুমি কর্তামশায়ের সঙ্গে 2-1 বার গিয়েছিলে, বোধহয় স্মরণ নেই। রাখাল মনে মনে হাসিয়া বলিল, কই, মনে পড়ে না। দেওয়ানজি বলিলেন, সেখানকার নায়েবের নামেও পরোয়ানা পাঠিয়েছি, সাহেবের জন্যে মুরগি, ডিম, ঘি, দুধ, মাছ, শাকসবজি এইসব জোগাড় করে রাখবে। রাখাল বলিল, তবে তো সব বন্দোবস্তই হয়ে গেছে। দেওয়ানজি বলিলেন, হ্যাঁ, কিন্তু একটা কথা ভাবছি, নায়েবের উপর ভর দিয়ে নিশ্চিন্ত থাকা কি ঠিক? রাখাল জিজ্ঞাসা করিল, আপনি নিজে যাবেন? সে হলে তো ভালোই হয়। দেওয়ানজি ধীরে ধীরে বলিলেন, আমি নিজে অবশ্য যেতে পারি, কিন্তু তুমি গেলেই ভালো হয় বাবা। রাখাল বলিল, আমি আমি এখন কি করে? দেওয়ানজি বলিলেন, বউরানী এখন তো ক্রমেই ভালো হয়ে উঠছেন, ওই সামান্য জ্বরটুকু কবিরাজ 2 দিনেই ভালো করে দেবেক্ষণ। আমি রইলাম, সর্বদাই খবর নেব। তোমার না যাওয়াটা ভালো দেখায় না বাবা। রাখাল নীরব হইয়া বসিয়া রহিল। ইতিমধ্যে ভৃত্য পা মুছাইয়া তাহাকে শুষ্ক চটি জুতা পরাইয়া দিয়াছিল। দেওয়ানজি বাবুর মনের ভাব বুঝিয়া বলিলেন, এ সময় তোমায় যেতে বলতাম না, কিন্তু একে তো এসে অবধি তুমি কালেক্টর সাহেবের সঙ্গে দেখা করনি, তার উপর তোমার এলাকায় তিনি আসছেন, তুমি স্বয়ং গিয়ে তার অভ্যর্থনা করবে না, এতে সাহেব হয়তো মনে মনে চটে যাবেন। হাকিমের মেজাজ বলা তো যায় না। ভাবিয়া চিন্তিয়া রাখাল জিজ্ঞাসা করিল, আমায় কি করতে হবে? দেওয়ানজি বলিলেন, বেশি কিছু নয়, তুমি কাল আহারাদির পর পালকিতে রওনা হয়ে ভদ্রকালী কাছারিতে যাও, সন্ধে নাগাদ পৌঁছে যাবেক্ষণ। হরিচরণও ডালি নিয়ে রাত দুপুরে সেখানে পৌঁছবে। মুরগি টুরগি, ঘি, দুধ, শাকসবজিগুলো আর ডালির জিনিসপত্র সকালবেলায় নায়েবের সঙ্গে রওনা করে দিও। তারা ডাকবাংলায় গিয়ে বসে থাকবে, বেলা 8টা-9টার আগে সাহেব পৌঁছবেন না। সাহেব পৌঁছলে ঘি, দুধ, শাকসবজিগুলো নায়েব গিয়ে সাহেবের খানসামাকে দেবেক্ষণ। কলকাতার ডালিটা রেখে দেবে। একজন ঘোড়সওয়ার সেখানে হাজির থাকবে। এদিকে কাছারিতে তোমার পালকি বেহারা প্রস্তুত থাকবে। সাহেব এসে ডাকবাংলায় পৌঁছলেই ঘোড়সওয়ার ছুটে এসে তোমায় খবর দেবে। তুমি পালকিতে বেরিয়ে পড়ো। সাহেবের কাছে নিজের কার্ড পাঠিয়ে দিও। দিলেই সাহেব তোমায় ডেকে পাঠাবেন। শেক হ্যান্ড করে চেয়ারে বসাবেন। হুজুর কেমন আছেন, মেম সাহেব কেমন আছেন,
তিনি এলেন না কেন? পথে হুজুরের কোনো কষ্ট হয়নি তো? এই সব তাকে জিজ্ঞাসা করবে। রাখাল বলিল, বাংলায়? দেওয়ানজি বলিলেন, না না, ইংরাজিতেই বলবে, ওটা ভুলে যাচ্ছিলাম। কর্তামশাই বাংলাতেই ওই রকম করে বলতেন কি না, তাই আমার মাথায় ঘুরছিল। তুমি ইংরেজিতেই বলবে, ইংরেজিতে আর হুজুর বলতে হবে না। 2-4 বার বা ইয়োর অনার বললে, আর 2-4 বার স্যার বললে, ইয়োর অনারটাই বেশি। এসব হয়ে গেলে তখন বলবে, হুজুরের সেবার জন্যে কিঞ্চিত মুরগি, ডিম, শাকসবজি পূর্বেই পাঠিয়েছিলাম। আমার কর্মচারীরা সেসব খানসামার জিম্মা করে দিয়েছে, আর হুজুরের জন্য যৎসামান্য একটি ডালি নিয়ে এসেছি। এইটি গ্রহণ করলে কৃতার্থ হই। হরিচরণকে ইশারা করবে, সে ঢুকে ডালিটি সাহেবের সম্মুখে রেখে দেবে। রাখাল বলিল, বাব্বা, এত কাণ্ড করতে হবে? কর্মভোগও কম নয়। ঈষৎ হাসিয়া দেওয়ানজি বলিলেন, তা কি আর আমি বুঝি নে বাবা, কিন্তু কি করবে? হাকিমেরা হলেন কলির দেবতা, তাদের পূজা স্তব না করলে কি রক্ষে আছে? রাখাল একটু চিন্তা করিয়া বলিল, তারপর পুজো করে আমি এখানে ফিরে আসতে পারব তো? দেওয়ানজি বলিলেন, না, সেটা ভালো দেখায় না। 3 দিন সাহেব থাকবেন, রোজ সকালে একবার করে গিয়ে দেখাটা করা উচিত। রাখাল বলিল, কি বলবো রোজ রোজ? দেওয়ানজি বলিলেন, দেখা করে বলবে, হুজুরের কোনো কষ্ট হচ্ছে না তো? কোনো বিষয়ের অসুবিধে হয় তো বলুন, আমি বন্দোবস্ত করি। এই রকম 2-4টে শিষ্টাচারের কথা বলে চলে আসবে। একটু খোশামত করা আর কি। অগত্যা রাখাল সম্মত হইল, বলিল, আচ্ছা, আমার যাওয়াটা নিতান্তই যখন দরকার, আপনি বলছেন, তখন যেতেই হবে। সব বন্দোবস্ত করে দিন। রাত্রি হইয়াছিল। 2-4টা কথার পর দেওয়ানজি বিদায় লইলেন। রাখাল শুইয়া অন্ধকারের মধ্যে ভাবিতে লাগিল, 2.5 মাস এসেছি, এখনো একদিনের জন্য ছাড়াছাড়ি হইনি। তাকে না দেখে এই 3 দিন কেমন করে বাঁচব? বউরানীর রোগপাণ্ডুর মুখখানি মনে করিয়া ভাবি বিরহের যন্ত্রণা রাখালের আরও বাড়িয়া গেল। অস্ফুট স্বরে সে বলিল, যদি একখানা মোটর কার থাকত, তাহলে এই কষ্টটা পেতে হতো না। রোজ ভোরে উঠে বোঁ করে বেরিয়ে যেতাম। খোসামত টোসামত উঞ্চবৃত্তি যা করবার করে বেলা 2 নাগাদ আবার বাড়ি ফিরে আসতাম। এখন এই 3 দিন সে ভালো থাকলে বাঁচি। পরদিন প্রাতে উঠিয়া অন্তঃপুর হইতে সংবাদ আনাইয়া রাখাল জানিল, বউরানী একটু ভালো আছেন। স্নানাদি সমাপন করিয়া বেলা 8টার সময় রাখাল অন্তঃপুরে প্রবেশ করিল। বউরানীর কক্ষের দ্বারের নিকটে গিয়া দেখিল, 2টি স্ত্রীলোক তাহার শয্যা পার্শ্বে বসিয়া আছে। রাখালকে দেখিয়া তাহারা সরিয়া গেল। প্রবেশ করিয়া রাখাল দেখিল, 3টি বালিশ উপরজুপরি রাখা, তাহাতে হেলান দিয়া বউরানী বসিয়া আছে। রাখালকে দেখিয়া তিনি মাথায় কাপড় টানিয়া দিলেন। শয্যার নিকট চেয়ারে বসিয়া রাখাল জিজ্ঞাসা করিল, এখন কেমন আছো ইন্দু? ক্ষীণ স্বরে বউরানী বলিলেন, ভালো আছি। রাখাল বলিল, গা এখন গরম নেই তো? পাণ্ডুবর্ণ ওষ্ঠযুগল ঈষৎ কুঞ্চিত করিয়া বউরানী উত্তর করিলেন, আমি কি জানি, গা জানে। রাখাল তাহার মনোভাব বুঝিল। বউরানীকে সে স্পর্শ করিল না, তাহার ললাটে অথবা হস্তে হস্ত রাখিয়া উত্তাপ পরীক্ষা না করিয়া মৌখিক প্রশ্ন করিল, তাই তাহার অভিমান। বিষাদপূর্ণ নেত্রে একবার বউরানীর পানে চাহিয়া পরক্ষণেই দৃষ্টি আনত করিয়া রাখাল ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিল, বলিল, তুমি তো জানো ইন্দু। বউরানী উত্তর দিলেন, আমি কি জানি? রাখাল বলিল, জানো তো আমার দুর্ভাগ্য কি? রাখালের কণ্ঠস্বর অশ্রু বাষ্পে পূর্ণ। বউরানীও একটি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিলেন। তাহার পর চেষ্টাকৃত হাসির সহিত বলিলেন, না না, তুমি রাগ করো না।
আমি তামাশা করে বলেছি বই তো নয়। দুর্ভাগ্য কেন? যে ব্রত ধারণ করেছ সে ব্রত পালন করার মতো শক্তি সংযম তোমার আছে, সে কি দুর্ভাগ্য? আমার গা এখন বেশ আছে, গরম নেই। ঔষধ পথ্যাদির কথা, কবিরাজের কথা প্রভৃতির পর বউরানী বলিলেন, তুমি এখনো মুখখানি অমন বিষণ্ণ করে রয়েছ? আমি ওই কথা বলেছি বলে না? রাখাল বলিল, না। বউরানী বলিলেন, তবে তুমি কি ভাবছ? রাখাল বলিল, দেখো ইন্দু, তুমি আজ ওই কথা বলেছ বলেই যে আমার মন বিষণ্ণ হয়ে উঠেছে তা নয়। আমার ভারী অসহ্য হয়ে পড়েছে। এই ব্রতের ফেরে পড়ে আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে। যতদিন তুমি সুস্থ ছিলে ততদিন তোমায় ছুঁতে না পারার জন্যে আমার কষ্ট হয়েছে বটে, কিন্তু সেই কষ্ট আমি সইতে পেরেছিলাম। কিন্তু যতদিন থেকে তুমি অসুখে পড়তে আরম্ভ করেছ, এইবার নিয়ে তোমার 3 বার অসুখ হলো, ততদিন থেকে আমার সহ্য করবার ক্ষমতাও কমে যাচ্ছে। জ্বরের সময় মাথার বেদনায় তুমি ছটফট করো, তখন তোমার মাথাটিতে আমি হাত বুলিয়ে দিতে পাইনে। তোমার হাতটি ধরে আমি ওঠাতে অক্ষম। তোমার যখন শীত করে তোমার গায়ে কাপড়খানা টেনে দেবারও আমার অধিকার নেই। আমার মনের মধ্যে যে কি হয় তা তোমায় কি করে জানাবো ইন্দু? ভাবছি ব্রত ঢের হয়েছে, আর কাজ নেই, এইখানেই একে সাঙ্গ করে দিই। বউরানী অন্যদিকে চাহিয়া কয়েক মুহূর্ত নীরবে বসিয়া রহিলেন। তাহার যেন কান্না পাইতেছে, কিন্তু মনের সে ভাব তিনি প্রাণপণে দমন করিতে লাগিলেন। কৃতকার্য হইয়া বলিলেন, তা কি হতে পারে? আমি কি তা হতে দিতে পারি? কখনোই নয়। আমি তোমার ধর্মের সহায় না হয়ে কি অধর্মের কারণ হব? রাখাল কিছু বলিল না। তাহার হৃদয়ে বউরানীর প্রতি একটা অবিমিশ্র শ্রদ্ধার ভাব উদিত হইল। কয়েক মুহূর্ত পরে বউরানী স্মিত মুখে বলিলেন, কেবল একটি ঘটনা হলে আমি বোধহয় খুব স্বার্থপরের মতো কাজ করব, তোমার ব্রত ভেঙে দেব। রাখাল বিস্মিত হইয়া বউরানীর মুখের প্রতি চাহিল। রুদ্ধ কৌতূহলে জিজ্ঞাসা করিল, কি সে ঘটনা ইন্দু? বউরানী ধীরে ধীরে বলিতে লাগিলেন, তোমার ব্রত উদযাপন হবার আগে এই 3.5 মাসের ভিতর যদি আমার অন্তিম কাল উপস্থিত হয় তাহলে তাহলে রাখাল ভর্ৎসনার স্বরে বলিল, ছি ইন্দু, অমন কথা কি বলতে আছে? অমন অমঙ্গলের কথা মুখেও এনো না। বউরানী বলিলেন, অমঙ্গল? স্ত্রীলোকের পক্ষে এর চেয়ে আর কি মঙ্গল, কি সৌভাগ্য হতে পারে? সেদিন কিন্তু আমি আর শুনব না। মরবার সময় তোমার কোলে মাথা রেখে আমি মরব, তোমার ব্রত আমি মানব না। কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে বউরানীর নেত্রযুগল অশ্রুপূর্ণ হইয়া আসিল। মুখে হাসি, চোখে জল। সেই স্বর্গীয় দৃশ্য দেখিয়া রাখাল মন্ত্রমুগ্ধ হইয়া রহিল, কিন্তু তাহা অল্পক্ষণের জন্য মাত্র। ধীরে ধীরে তাহার হৃদয়ে একটা বেদনার সঞ্চার হইল। সেই বেদনা আত্মগ্লানি প্রসূত, নিজের প্রতি ধিক্কারজনিত। বউরানী মনে করিলেন, তাহার মরিবার কথাতেই রাখাল বুঝি ব্যথা পাইয়াছে। মন ফিরাইবার জন্য অন্য প্রসঙ্গ উত্থাপন করিলেন। চক্ষু মুছিয়া বলিলেন, হ্যাঁ গা, শুনলাম নাকি এই কালেক্টর সাহেব আমাদের কোন গ্রামে আসছেন? রাখাল বলিল, হ্যাঁ, মির্জাহাটে আসছেন। বউরানী বলিলেন, সে কত দূর? রাখাল বলিল, ভদ্রকালীর কাছে। বউরানী বলিলেন, তবে তো অনেক দূর। বন্দোবস্ত হয়েছে? রাখাল বলিল, হয়েছে। কলকাতায় লোক গেছে ডালি কিনে আনতে। অন্য জিনিসপত্র সরবরাহ করবার জন্য ভদ্রকালীর নায়েবের কাছে হুকুমনামা পাঠানো হয়েছে। সেসব তো হয়েছে, কিন্তু আমি বড় মুশকিলে পড়ে গেছি। বউরানী বলিলেন, কেন, কি হয়েছে?
দেওয়ানজির সঙ্গে রাখালের গত রাত্রে যে সমস্ত কথাবার্তা হইয়াছিল তাহা বউরানীকে শুনাইয়া সে বলিল, তোমার শরীরের এই অবস্থা, এখন 3 দিন তোমায় ছেড়ে আমি কি করে যাই? বউরানী একটু ভাবিলেন। তাহার মুখে অভিমানের ছায়া আসিয়া জমা হইতে লাগিল। হঠাৎ বলিলেন, 3 দিন ছেড়ে থাকতে কাতর হচ্ছ? 16 বছর আমায় ছেড়ে ছিলে কি করে? তাহার ওষ্ঠযুগল আজ অল্প স্ফীত হইয়া উঠিল। রাখাল মনে করিল, বলি, তখন যে তোমায় চিনিনি, বুঝিনি। বেশ উত্তর হইত, ভালোবাসাও প্রকাশ পাইত, কিন্তু এই মিথ্যা কৈফিয়ত তাহার কণ্ঠমূলে আসিয়া বাঁধিয়া গেল। সে ভাবিল, ছি ছি, আমার প্রতি এত বিশ্বাস, এত ভালোবাসা যার, তাহাকে মিথ্যা কথা বলিয়া আমি প্রবঞ্চনা করিব? আমায় ধিক! সেই ক্ষোভ, সেই আত্মগ্লানি আবার তাহার বুকে তরঙ্গ তুলিল। রাখাল নীরব হইয়া রহিল। বউরানী ভুল বুঝিয়া মনে করিলেন, তাহার শ্লেষে লজ্জা পাইয়াই সে অমন করিয়া রহিল। তাড়াতাড়ি বলিলেন, তোমার মনে কি আমি দুঃখ দিলাম? আমি আজ ক্রমাগত তোমায় আঘাত করছি, রোগ হয়ে কি যেন এক জন্তু হয়ে গেছি। তুমি আমায় মাফ করো। দেখো, তোমার কাছে যদি অভিমান না করব, তবে কার কাছে করব? বউরানীর কণ্ঠস্বরটি এমন কোমল করুণা মাখা, এমন মধুর মিনতিপূর্ণ, এমন একটা আত্মসমর্পণের সুর তাহার মধ্যে ধ্বনিত হইয়া উঠিল যে রাখালের আত্মগ্লানি বাড়িল বই কমিল না। তাহার এ ভাবও বউরানী লক্ষ্য করিলেন, করিয়া ব্যথিত হইলেন। রাখালের মন অন্যদিকে ফিরাইবার জন্য আর একবার যত্ন করিলেন। বলিলেন, ভদ্রকালীতে বড় জাগ্রত কালী আছেন, শুনেছ? রাখাল বলিল, না, খুব জাগ্রত নাকি? বউরানী বলিলেন, হ্যাঁ গো, সকলেই বলে। রাখাল কম্পিত স্বরে বলিল, তবে আমি সেখানে মার কাছে পুজো মানত করে আসব, যাতে তুমি আমার শিগগিরই ভালো হয়ে ওঠো। বউরানী বলিলেন, দেখো, এই বলে মানত করো যে ভালো হয়ে আমরা দুজনে একত্রে গিয়ে মার পুজো দিয়ে আসব, কেমন? রাখাল বলিল, হ্যাঁ, তাই মানত করব। বউরানী বলিলেন, আর মার প্রসাদী একটু সিঁদুর আমার জন্য নিয়ে এসো, কেমন? রাখাল বলিল, অবশ্যই নিয়ে আসব। এমন সময় পর্দার বাহিরে দাঁড়াইয়া রানীমা বলিলেন, বাবা ভবেন? রাখাল বলিল, কি মা? রানীমা বলিলেন, বৌমা এখন সাবু খাবেন কি? সাবু তৈরি হয়েছে। বলিতে বলিতে পর্দা সরাইয়া তিনি প্রবেশ করিলেন। রাখাল দাঁড়াইয়া উঠিল, বুঝিল তাহাকে বাহিরে যাইতে হইবে। কাছে আসিয়া রানীমা জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ বাবা, কবিরাজি চিকিৎসা তো এতদিন হল, জ্বরটুকু ছেড়েও ছাড়ছে না, বারবার 3 বার ঘুরে ঘুরে পড়লেন। সদর থেকে কোনো ডাক্তারকে ডাকিয়ে একবার দেখালে ভালো হয় না? রাখাল বলিল, হ্যাঁ মা, আমিও সেই কথাই ভাবছিলাম। যাই, দেওয়ান কাকাকে জিজ্ঞাসা করি, দেখি তিনি কি বলেন। তাই পরামর্শ করে একটা ব্যবস্থা করো বাবা। মার আমার শরীর শুকিয়ে আধখানি হয়ে গেছে। যদি ডাক্তার হাওয়া টাওয়া বদলাতে বলে, না হয় হাওয়া বদলাতেই নিয়ে যাও। রানীমা বলিলেন, বউরানীর সাক্ষাতে এই বিষয়ে অধিক চর্চা করা রাখালের ইচ্ছা নহে। দেখি ডাক্তার এসে কি বলেন, বলিয়া তাড়াতাড়ি সে বাহির হইয়া গেল। আহারাদির পর রাখাল রওনা হইল। পালকিতে এত দীর্ঘ পথ পূর্বে কখনো সে অতিক্রম করে নাই। ছাড়িবার সময় পালকির মাঝখানটিতে রাখাল বসিয়াছিল। ক্রোশখানেক পথ 2 পার্শ্বে শস্যক্ষেত্র দেখিতে দেখিতে চলিল। ক্রমে দোলানিতে তাহার নিদ্রা বেশ হইল। ধীরে ধীরে সাবধানে সে শয়ন করিল এবং শীঘ্রই ঘুমাইয়া পড়িল। ঘণ্টাখানেক পরে আবার চেতনা হইল। ঘড়ি খুলিয়া দেখিল বেলা 2টা বাজিয়াছে। পানের ডিবা বাহির করিয়া
একটা পান মুখে দিয়া অলসভাবে বাহিরের পানে চাহিয়া রহিল। ধীরে ধীরে বউরানীর চিন্তা তাহার মনের মধ্যে প্রবেশ করিল। ভাবিতে লাগিল, আজ তাহাকে দেখিতে পাইব না, কল্য নয়, পরশুও নয়, তৎপরদিন সন্ধ্যা নাগাদ আবার সাক্ষাৎ হইবে। বউরানী এখন কি করিতেছেন, কি বলিতেছেন, কে কে তাহার কাছে আছে, গাটি এখনো শীতল আছে কিনা, এই সকল কথা রাখাল চিন্তা করিতে লাগিল। বারংবার এই কথাই তাহার মনে বেদনা দিতে লাগিল, 3 দিন তাহার সহিত দেখা হইবে না। তারপর দিন দেখা হইবে তো। মানুষের শরীর পদ্মপত্রের জল, বলা তো যায় না। যদি ফিরিয়া দেখি বউরানী নাই, কঠিন পীড়া, কখন কি হয় বলা তো যায় না। যদি গিয়া দেখি বাড়ির লোক সকলে কাঁদিতেছে, সর্বনাশ হইয়া গিয়াছে। এই কথা ভাবিতে রাখালের হৃৎকম্প উপস্থিত হইল, সর্বশরীর শিহরিয়া উঠিল। ধীরে ধীরে সে চক্ষু মুদিত করিল। তাহার পর সেই মুদিত চক্ষু হইতে ফোঁটা ফোঁটা জল গড়াইয়া পালকির বিছানায় পড়িতে লাগিল। কিয়ৎক্ষণ এইরূপে কাটিলে রাখাল চক্ষু খুলিল, ধীরে ধীরে উঠিয়া বসিল। আলখাল্লার প্রান্ত দিয়া চক্ষু মুছিয়া মনে মনে বলিল, না, তাই কি হতে পারে? ভগবান কি আমার উপর এমনই নিষ্ঠুর হবেন? কিন্তু সঙ্গে সঙ্গেই আবার তাহার মনে হইল, আমাকে ভগবান দয়া করবেন কেন? আমি যে মহাপাপী। ফুলের মতো কোমল নির্মল যে, গঙ্গা জলের মতো স্নিগ্ধ পবিত্র যে, তারই আমি সর্বনাশ করতে বসেছি। ভগবান আমায় কৃপা করবেন কি? এইরূপ চিন্তায় 1 ঘণ্টা কাল অতিবাহিত হইলে পালকি একটি ক্ষুদ্র গ্রামের মধ্যে প্রবেশ করিল। পথের এক পার্শ্বে বৃহৎ বটবৃক্ষ, অন্য পার্শ্বে একটা পুষ্করিণী। কিয়দ্দূরে মুড়ি মুড়কি পাটালি গুড় প্রভৃতির একখানি দোকান দেখা যাইতেছে। বেহারাগণ সেই বটবৃক্ষ তলে পালকিখানি নামাইল। তাহাদের মধ্যে যে ব্যক্তি প্রবীণ, সে আসিয়া জোড়হস্তে বলিল, হুজুর, যদি হুকুম হয় তো এইখানে আমরা একটু জিরিয়ে জল খেয়ে নিই। বেশ, এই নাও, বলিয়া রাখাল একটি টাকা বেহারার হাতে দিল। পালকিতে একভাবে অনেকক্ষণ বসিয়া থাকিয়া তাহারও দেহ আড়ষ্ট হইয়া গিয়াছিল, তাই সে নামিয়া পড়িল। জিজ্ঞাসা করিল, এটা কোন গ্রাম? বেহারা বলিল, এটা চেরাগা হুজুর। এখানে মুসলমানই বেশি, হিঁদু খুব কম। রাখাল বলিল, কার জমিদারি? বেহারা উত্তর দিল, মৌগঞ্জের সিংহীবাবুদের। রাখাল সিংহবাবুদের নাম শুনিয়াছিল। অত্যাচারী প্রজাপীড়ক বলিয়া তাহাদের অখ্যাতি আছে। হাত পা ধুইবার জন্য বেহারাগণ পুষ্করিণীতে নামিল। রাখাল পদচারণা করিতে করিতে গ্রামের মধ্যে প্রবেশ করিল। ছোট ছোট নিচু বাটির ঘর, কাহারও একখানি, কাহারও বা 2খানি মাত্র উঠানে হাঁস মুরগি চড়িতেছে। চালে লাউ কুমড়ার গাছ। কোথাও বা কোনো মুসলমান রমণী কুটিরের দাওয়াতে বসিয়া চরকা কাটিতেছে। কোনো সম্পন্ন গৃহস্থের বিবি চোখে কাজল, কানে রূপার ঝুমকা, হাতে রূপার বাজু পরিয়া উঠানে বসিয়া শিশুকে স্তন্যপান করাইতেছে। এই সকল দেখিতে দেখিতে রাখাল অগ্রসর হইল। কিয়দ্দূর গিয়া দেখিল, একটা কুটিরের অঙ্গনে কয়েকজন লোক একত্র হইয়া গোলমাল করিতেছে। 2 ব্যক্তি একটা হৃষ্টপুষ্ট মেষশাবকের বন্ধনরজ্জু ধরিয়া টানাটানি ও বচসা করিতেছে। বাকি লোক দাঁড়াইয়া তামাশা দেখিতেছে। একজন, সে মুসলমান, বলিতেছে, এ ভেড়া আমি কিছুতেই দিমু না, জান গেলেও না। অপর ব্যক্তি হিন্দু, ইহার হস্তে একটি লাঠি এবং মাথায় পাগড়ি, বলিতেছে, দিবি নে, তোর বাপ যে সে দিবে, জমিদারের হুকুম, দিবি নে। মুসলমান বলিতেছে,
জমিদারের জমি মাংনা তো রাখিনে, খাজনা নেয় না, পোষা ভেড়া আমি দিমু কেন? হ্যাঁ, জুলুম। কুটিরের দাওয়াতে একটি 10-12 বৎসরের ছেলে মুখখানি কাঁদো কাঁদো করিয়া দাঁড়াইয়া আছে। তাহার পশ্চাতে চালের বাতা ধরিয়া একজন বয়স্কা রমণী, বোধহয় বালকের মাতা। ব্যাপারটা কি বুঝিতে না পারিয়া পথ হইতে রাখাল অঙ্গনে উঠিয়া বলিল, তোমরা সব এখানে কি গোলমাল লাগিয়েছ? মুসলমানটি বলিল, ঠাউর সালাম, আপনি তো হেদুরের সাধু, আপনি কন তো, আমি এই ভেড়াটি আমার পুতের মতো পেলেছি, পুষেছি, নিজে না খেয়ে ওরে খাওয়াইছি, খাইয়ে এত বড়টা করছি, আমার পিয়ারের জানোয়ার, আমি দিমু কেন হুজুর? নিয়ে গিয়ে ওরে জবাই করবে। অপর লোকটা চিৎকার করিয়া বলিল, বেটা শয়তানি দেখো, জমিদারের বাড়িতে কাল কলকাতা থেকে বড় বড় বাবুরা এসেছে, দিবি নে, দিবি তো দে, নইলে জুতিয়ে খাল খিসে দেব। বলিয়া দড়ি ধরিয়া সে একটা হ্যাঁচকা টান দিল। ভেড়াটা মাটিতে পড়িয়া ভ্যা ভ্যা করিতে লাগিল। রাখাল ক্রুদ্ধ হইয়া বলিল, তুই কে রে? সে মুখ বিকৃতি করিয়া উত্তর দিল, ইস, লাট এসেছেন, ভারী তো সাধু, ওনার কাছে নিকেশ দিতে হবে আমি কে রে? আমি সিঙ্গি বাবুদের বরকন্দাজ, কারুর তোয়াক্কা রাখি? যাও যাও ঠাউর, এ গায়ে ভিক মিলবে না, এখানে সব মুসলমান। রাখাল ধৈর্য হারাইয়া চিৎকার করিয়া উঠিল, চোপড়াও হারামজাদা, যার জিনিস সে দেবে না তুই জোর করে নিয়ে যাবি? অন্যান্য মুসলমান, যাহারা এতক্ষণ দর্শকভাবে উপস্থিত ছিল মাত্র, দুর্দান্ত জমিদারের ভয়ে কথাটি কহিতে সাহস করিতেছিল না, অপরিচিত সন্ন্যাসীর এই জোর দেখিয়া তাহাদেরও মুখ ফুটিল। কেহ বলিল, হবিব ভাই, দিস নে, তোর ভেড়া তুই দিবি কেন? কেহ বলিল, জুলুম, দেখি তো বরকন্দাজের সাওয়াল কেমনে ভেড়া নিয়ে যায়। কেহ বা আরও চড়া চড়া কথা বলিতে লাগিল। সাধু সন্ন্যাসীর অভিশাপের ভয়েই হোক, অথবা মুসলমানেরা সমবেত হইতেছে দেখিয়াই হোক, এতক্ষণে বরকন্দাজ একটু নরম হইল। সুর নামাইয়া বলিল, আমি তো আর অমনি চাচ্ছি নে, যা উচিত মূল্য হয় নে, টাকা দিচ্ছি। হবিবুল্লাহ বলিল, রাখি দে তোর টেয়া, যারে পেয়ার করি তার গলায় ছুরি দিতে দিমু কেন? কক্ষণো না, জান গেলেও না। রাখাল বলিল, ওহে জমিদারের বরকন্দাজ, ভালো চাও তো মানে মানে বিদায় হও। তোমার মনিবের ভেড়া খেতে স্বাদ হয়ে থাকে তো যে ইচ্ছে করে বেচবে তার ভেড়া কিনে নিয়ে যাও, গরিবের উপর জুলুম করো না। বরকন্দাজ রাখালের প্রতি দৃকপাত মাত্র না করিয়া তর্জনী হেলাইয়া বলিল, আচ্ছা থাক বেটারা, জমিদারের অপমান, মজাটা দেখাচ্ছি, বলিয়া রাগে গড়গড় করিতে করিতে প্রস্থান করিল। রাখাল দেখিল, বরকন্দাজের শেষের কথা শুনিয়া সকলের মনেই একটা আতঙ্ক উপস্থিত হইয়াছে। তাহারা বলাবলি করিতে লাগিল, এই দফা সারলে রে, একখান রে 7 খান করে গিয়ে না গাবে, জমিদার হয়তো নেটেল পাঠিয়ে দেবে। হবিবুল্লাহ বলিল, দেয় দেবে, মরি তো মরব, একবার বই তো নয়। রাখাল বলিল, দেখো, তোমাদের জমিদার ভালো লোক নয়, যদি তোমাদের উপর কোনো অত্যাচার হয়, কালকে মির্জাহাটে কালেক্টর সাহেবের তাঁবু পড়বে, 3 দিন তিনি সেখানে থাকবেন, তোমরা তাঁকে গিয়ে সব কথা জানিও। বলিয়া রাখাল প্রস্থান করিল। মুসলমানগণ সসম্মানে তাহাকে অভিবাদন করিতে লাগিল। পালকির নিকট গিয়া পৌঁছিয়া রাখাল দেখিল, বেহারাগণ জল পান করিয়া প্রস্তুত হইয়া বসিয়া আছে। পালকি আবার গন্তব্যপথ ধরিল। বসিয়া বসিয়া রাখাল এইমাত্র দৃষ্ট ব্যাপারটি মনে মনে আলোচনা করিতে লাগিল। আর সকল কথার উপরে, যারে পেয়ার করি তার গলায় ছুরি দিতে দিমু কেন, এই কথাগুলি তাহার কর্ণে যেন বারংবার ধ্বনিত হইতে লাগিল। একজন সামান্য মুসলমান, সে যে প্রবল পরাক্রান্ত জমিদারের রোষানল উপেক্ষা করিয়া, নিজের নিশ্চিত বিপদকে তুচ্ছ জ্ঞান করিয়া আপন স্নেহের পাত্রটিকে রক্ষা করিল, ইহাতে রাখাল লোকটার প্রতি শ্রদ্ধা অনুভব করিতে লাগিল। মনে মনে বলিল,
এই তো চাই। মানসিক উত্তেজনা কতকটা নিবৃত্ত হইলে রাখাল আবার বউরানীর চিন্তায় মগ্ন হইল। আসিবার সময় তাহাকে ভালো দেখিয়া আসিয়াছে। ভাবিল ফিরিয়া গিয়া কৃষ্ণনগর হইতে ডাক্তার সাহেবকে আনাইয়া একবার দেখাইব। তিনি যদি বায়ু পরিবর্তনের উপদেশ দেন তবে বায়ু পরিবর্তনে লইয়া যাইব। সিমলা হোক, নৈনিতাল হোক, দার্জিলিং হোক, ডাক্তার সাহেব যেমন বলিবেন তাহা হইলেই বউরানী সম্পূর্ণ আরোগ্য লাভ করিবেন। আমার অলীক ব্রতের কাল প্রায় 3 মাস অতীত হইয়াছে, আর 3 মাস পরেই। হঠাৎ রাখালের মুখ বিমর্ষ হইয়া গেল। কে যেন তাহার বুকে সজোরে একটা চাবুক মারিল। তাহার চক্ষু বিস্ফারিত হইল, নাসিকা স্ফীত হইল, নিঃশ্বাস ঘন ঘন বহিতে লাগিল। অল্পে অল্পে রাখালের মস্তকটি অবনত হইয়া পড়িল। স্তব্ধ হইয়া এইভাবে অনেকক্ষণ সে বসিয়া রহিল। বসিয়া অনেকক্ষণ ভাবিল। তাহার চোখ দিয়া ফোঁটা ফোঁটা জল গড়াইয়া পড়িতে লাগিল। শেষে অস্ফুট স্বরে রাখাল বলিল, সেই নিরক্ষর নীচ মুসলমানের যেটুকু ধর্মজ্ঞান আছে আমার কি তাও নেই? যে যাকে পেয়ার করে অন্য কেউ পাছে তার গলায় ছুরি দেয়, এজন্যে সে নিজের জান কবুল করেছে। আমি যাকে ভালোবাসি, আমি যে স্বহস্তেই তার গলায় ছুরি দিতে উদ্যত হয়েছি। আমায় ধিক, আমার অদৃষ্টকে ধিক। কালেক্টর সাহেবকে খাতির করিয়া 3 দিন পর রাখাল বাসুলিপাড়ায় ফিরিল। তখন অপরাহ্নকাল। সকলে তাহাকে দেখিয়া আশ্চর্য হইয়া গেল। এই 3 দিনে তাহার মুখ চোখ যেন কেমন হইয়া গিয়াছে। অন্তঃপুরে প্রবেশ করিতেই রানীমা শঙ্কিতভাবে জিজ্ঞাসা করিলেন, বাবা ভবেন সেখানে গিয়ে কিছু অসুখ বিসুখ করেছিল? রাখাল বলিল, না মা। রানীমা বলিলেন, তবে তোমার চেহারা অমন কেন হয়ে গেল বাবা? রাখাল বলিল, বোধহয় পথের কষ্টে। বলিয়া রাখাল সেখান হইতে সরিয়া পড়িল। বউরানীর নিকট গিয়া দেখিল তিনি একটু ভালো আছেন। সেই অবধি আর জ্বর আসে নাই, কাশিটাও একটু কমিয়াছে। বউরানীও তাহার ভাবান্তর লক্ষ্য করিলেন। বলিলেন, তুমি সেখানে কেমন ছিলে? রাখাল বলিল, ভালো ছিলাম। বউরানী বলিলেন, তোমার চোখ মুখ অমন বসে গেছে কেন? রাখাল বলিল, না, ও কিছু নয়। বউরানীও মনে করিলেন বোধহয় পথের কষ্টে ওরূপ হইয়াছে। 2-4টি অন্যান্য কথার পর জিজ্ঞাসা করিলেন, মা ভদ্রকালীকে দর্শন করে এসেছ? রাখাল বলিল, এসেছি। বউরানী বলিলেন, যা বলেছিলাম সেই রকম পুজো মানত করেছ? কয়েক মুহূর্তকাল নীরব থাকিয়া রাখাল বলিল, না। এই উত্তরে বউরানী একটু বিস্ময় অনুভব করিলেন। কি হইয়াছে কিছুই বুঝিতে পারিলেন না। রাখালও অধিকক্ষণ সেখানে রহিল না। জলযোগাদি সারিয়া বহির্বাটিতে আসিয়া বসিল। সন্ধ্যার পর দেওয়ানজি আসিলেন। বউরানীর স্বাস্থ্য, কালেক্টর সাহেবের সংবাদ প্রভৃতির আলোচনা শেষ হইলে তিনি বলিলেন, বাবা, আমাকে মাসখানেক ছুটি দিতে হচ্ছে। রাখাল বলিল, কেন কাকা? দেওয়ানজি বলিলেন, আমার শরীরটা ইদানিং বড়ই খারাপ হয়েছে, তাই মনে করছি দার্জিলিংয়ে গিয়ে মাসখানেক থাকি। সে বছর কর্তার সঙ্গে দার্জিলিং গিয়েছিলাম, 15টি দিন মাত্র ছিলাম। তাতে যথেষ্ট উপকার হয়েছিল। খুব বেড়াতাম, খুব খিদে হতো। একবার ঘুরে আসি। রাখাল বলিল, তা আপনার স্বাস্থ্যের জন্যে যদি আবশ্যক বিবেচনা করেন, বেশ তো, ঘুরে আসুন। দেওয়ানজি বলিলেন, কিন্তু কাজকর্ম তুমি একটু দেখো শুনো বাবা। নায়েব দেওয়ান যিনি আছেন তিনি অবশ্য পাকা লোক, কিন্তু নিজের সম্পত্তি নিজে না দেখলে সব নয়ছয় হয়ে যাবে। অতঃপর দেওয়ানজি কাজকর্ম সম্বন্ধে রাখালকে নানা উপদেশ দিতে লাগিলেন, কিন্তু কোনো কথাই রাখালের কানে প্রবেশ করিল না।
তাহার মন জমিদারি হিসাবপত্রের শত যোজন ঊর্ধ্বে বিচরণ করিতেছিল। এই কয়দিন সে যে চিন্তায় ব্যাপৃত ছিল সেই চিন্তাতেই বিভোর হইয়া রহিল। বহুক্ষণ বাক্যব্যয়ের পর দেওয়ানজি বুঝিলেন শ্রোতার মনোযোগ নাই। তখন তিনি থামিলেন, একটি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন, আচ্ছা বাবা, আজ তাহলে উঠি, রাত হল। রাখালও দাঁড়াইয়া উঠিয়া বলিল, আসুন কাকা। দেওয়ানজি বিদায় লইলে রাখাল তামাক হুকুম করিল। ধূমপান করিতে করিতে সেই নির্জন কক্ষে বসিয়া কত কি আকাশ পাতাল চিন্তা করিতে লাগিল। কয়েক টান টানিবার পর আলবোলার নল তাহার হাত হইতে খসিয়া পড়িল। লোকে বলে তাম্রকূটের ধূম চিন্তা ব্যাধির মহৌষধি, কিন্তু ব্যাধি যখন প্রবল তখন মহৌষধিও আর ফলদায়ক হয় না। রাখালের এখন সেই অবস্থা। কিয়ৎক্ষণ পরে ভোজন প্রস্তুত হইবার সংবাদ আসিল। রাখাল অন্তঃপুরে গিয়া ভোজনে বসিল, কিন্তু সে নামমাত্র। আহার্য দ্রব্য যেমন ছিল পাতে প্রায় তেমনি পড়িয়া রহিল। রানীমা কাছে বসিয়াছিলেন, উঠিতে দেখিয়া বলিলেন, ও কি ভবেন, কিছুই যে খেলি নে। রাখাল বলিল, না মা, আজ আর খিদে নেই। রানীমা বলিলেন, শরীর ভালো আছে তো? রাখাল বলিল, আছে। রানীমা কাতর স্বরে বলিলেন, না বাবা, আমায় ভাড়াস নে। তোর কি হয়েছে বল? তোর শরীর নিশ্চয়ই খারাপ হয়েছে। কবিরাজ মশাইকে ডেকে পাঠাই? রাখাল বলিল, না মা, কবিরাজ ডাকতে হবে না, আপনি সেরে যাবে। বলিয়া সে মুখ প্রক্ষালনে ব্যাপৃত হইল। অন্যান্য দিন, বিশেষ যখন হইতে বউরানী পীড়িত হইয়াছেন, শয়ন করিতে যাইবার পূর্বে রাখাল তাহার সহিত সাক্ষাৎ করিয়া দুই দণ্ড কথাবার্তা কহিয়া তবে যায়। আজ আর তাহা করিল না। বৈঠকখানা বাড়িতে গিয়া শয়নকক্ষের দ্বার বন্ধ করিল। ভৃত্য তামাক সাজিয়া আনিয়াছিল। দ্বার বন্ধ দেখিয়া কিয়ৎক্ষণ সেখানে অপেক্ষা করিল। দাঁড়াইয়া দাঁড়াইয়া কলিকায় ফুঁ দিল। একটু আধটু গলার আওয়াজ করিল, যদি বাবু দ্বার খুলিয়া দেন। তথাপি কোনো ফল হইল না। ভৃত্য তখন অগত্যা কলিকাটি খুলিয়া লইয়া নিচে নামিয়া গেল এবং স্ববন্ধু সেটির সদ্ব্যবহারে প্রবৃত্ত হইল। 2 দিবস পরে বউরানী অন্নপথ্য করিলেন। পরদিন দেওয়ানজি দার্জিলিং যাত্রা করিলেন। এই উভয় ঘটনার জন্যই রাখাল অপেক্ষা করিয়াছিল। নচেত সে মন স্থির করিয়াছে, বুক বাঁধিয়া লইয়াছে। তাহার সকল দ্বিধাই কাটিয়া গিয়াছে। ভালোবাসার বুকে সে ছুরি মারিবে না, বিশ্বাসের স্থানে সে প্রতারণা করিবে না। বউরানীকে সকল কথাই সে খুলিয়া বলিবে। তাহার পর যাহা হয় হউক। দ্বিপ্রহরের পর দেওয়ানজিকে পালকিতে তুলিয়া দিয়া নিজের শয়নকক্ষে ফিরিয়া আসিয়া রাখাল আবার ভাবিতে বসিল। এখন তাহার মুখমণ্ডলে বিগত কয়েক দিনের সেই অশান্তির ছায়াটা আর নাই। স্বীয় কর্তব্য সম্বন্ধে কৃত নিশ্চয় হইয়া তাহার মনে শান্তি ফিরিয়া আসিয়াছে। কিন্তু যাতনারও অন্ত নাই, চিন্তারও অবধি নাই। এখন তাহার প্রধান চিন্তা নিজের ভবিষ্যৎ সম্বন্ধে। এখান হইতে যাইতে হইবে, কালই হউক পরশুই হউক। এইখানেই প্রতিমাখানিকে বিসর্জন দিয়া যাইতে হইবে। এই জীবনে আর দেখা হইবে না। না দেখিয়া জীবন কি করিয়া কাটিবে? অন্ধকারময় নিজের ভবিষ্যৎ জীবনের মধ্যে রাখাল কোথাও যে একটু আলোকের সন্ধান না পাইতেছে এমন নহে। এখন সে ভাবিতেছে, আমার বড় সাধের প্রতিমা বিসর্জন দিয়া যাইতে আমার বুক ফাটিয়া যাইবে। তা যাউক, আমার পূজার প্রতিমাখানিকে আমি অপবিত্র করিলাম না, এই আমার সান্ত্বনা। ওইটুকুই আমার অবশিষ্ট জীবনের চির অন্ধকারের মধ্যে আলোক রেখা। যাহাকে ভালোবাসিয়াছি তাহার গলায় যে আমি ছুরি দিলাম না,
যাহাকে পূজা করিবার জন্য বুকের সিংহাসন পাতিয়াছিলাম, তাহাকে কলঙ্কিত করিলাম না। ইহাই আমার ভাবি জীবন আলো করিয়া রত্নদ্বীপের মতো জ্বলিবে। রাখাল স্থির করিয়াছে আজ বিকালে বউরানীকে অন্তঃপুরের উদ্যানে লইয়া গিয়া সকল কথা তাহাকে বলিবে। কৃত অপরাধের জন্য তাহার পায়ে শত সহস্র ক্ষমা চাহিয়া চিরবিদায় গ্রহণ করিবে। ঘড়িতে 4টা বাজিলে মনে মনে এই সংকল্প লইয়া রাখাল অন্তঃপুরে প্রবেশ করিল। গিয়া দেখিল বউরানী তাহার কক্ষে বসিয়া একখানি পুস্তক পাঠ করিতেছেন। রাখালকে দেখিয়া তিনি লজ্জিত হইয়া পুস্তক বন্ধ করিলেন। রাখাল নিকটস্থ একখানি চেয়ারে বসিয়া বলিল, চলো, বাগানে বেড়াতে যাবে? বলিয়া সে নিজেই বুঝিতে পারিল তাহার কণ্ঠস্বরটা কেমন যেন অদ্ভুত রকম শুনাইল। বউরানী তাহার মুখের পানে শঙ্কিত দৃষ্টিতে কয়েক মুহূর্ত চাহিয়া রহিলেন। শেষে বলিলেন, কেমন আছো? রাখাল বলিল, ভালো আছি। তোমার গলা এমন ভারী হয়েছে, চোখ ফুলেছে কেন? বউরানী জিজ্ঞাসা করিলেন। রাখাল সে কথায় উত্তর না দিয়া বলিল, বাগানে এসো, সেইখানে বলবো। পূর্ব প্রথা মতো প্রথমে বউরানী উদ্যানে গেলেন। কিয়ৎক্ষণ অপেক্ষা করিয়া রাখালও সেখানে গিয়া নির্দিষ্ট স্থানে বউরানীর সহিত মিলিত হইল। দুইজনে তখন পাশাপাশি হইয়া বাগানে বেড়াইতে লাগিল। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত রত্নদ্বীপ উপন্যাসের 8ম পর্ব। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এক ব্যাগ গপ্প চ্যানেলে আপনি এমন কিছু ভালো লাগা গল্প শুনতে পাবেন যে গল্পকে জড়িয়ে ধরে বাঁচা যায় আজীবন। আবার আসব রত্নদ্বীপ উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।